চিলেকোঠার ঘর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। গরু জবেহ করলে যেমন ঘের ঘের আওয়াজ হয় ঠিক তেমনি। সুকন্যা সিঁড়ি বেয়ে ছাদের দরজাটা আধো ফাঁকা দেখে বর্ষর একটা ধূপ গিলল। তার ঠিক মনে আছে ঘুমানোর আগে সে নিজে ছাদের দরজায় তালা দিয়ে গেছে। তাহলে এত রাতে কে ছাদের দরজা খুলল? বাসায় আজ কেউই নেই সুকন্যা ছাড়া। সুকন্যারা 3 বোন, দীপন্যা, সুকন্যা আর মান্না। তাদের বাবা ছোট বেলায় মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে। মা ছোটখাটো একটা স্কুলের শিক্ষিকা ছিলেন। একা হাতে 3 বোনকে মানুষ করেছেন। মান্না উনার বড় মেয়ে, বিয়ে হয়েছে গত বছর। মূলত মান্না একটা ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম দিয়েছে। সেই উপলক্ষে সুকন্যার ছোট বোন দীপন্যা আর মা মোর্শেদা মান্নার শ্বশুর বাড়িতে গিয়েছেন। সুকন্যা যেতে পারেনি কারণ আর কিছুদিন পরই তার এইচএসসি পরীক্ষা। রাত জেগে পড়ার অভ্যাস তার। আর মা আর দীপন্যা আজ থাকবেন তা পূর্বেই জানা ছিল, তাই আর সে যেতে রাজি হয়নি। সুকন্যাদের ফ্ল্যাটটি 4 তলা বিশিষ্ট। বাবা মারা যাওয়ার আগে একটা ফ্ল্যাট নিজের স্ত্রীর নামে করে গিয়েছিলেন। বাসার বাকি ফ্ল্যাটগুলো সুকন্যার চাচা এবং ফুফুদের নামে লেখা। সুকন্যারা 4 তলার একটা ফ্ল্যাটে থাকে। ছাদের চাবি ঝুটা তাদের কাছেই থাকে। অপোজিটের ফ্ল্যাটটি কোনো এক কারণে বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এটা অবশ্য সুকন্যার দাদাজানের পালক কন্যার নামে লেখা ছিল, কিন্তু হঠাৎ করে সেই পালক কন্যা একদিন উধাও হয়ে গেলেন। এরপর থেকে এই ফ্ল্যাটটি বন্ধ পড়ে আছে। মাঝে কয়েকবার ভাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন তার চাচা ফুফুরা, কিন্তু কোনো এক অজানা কারণে কোনো ভাড়াটিয়াই এই ফ্ল্যাটে একদিনের বেশিও টিকতে পারেননি। সেকথা না হয় আজ থাক। সুকন্যা আজ রাত জেগে পড়ছিল। হঠাৎ ছাদের চিলেকোঠার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলে সে বই বন্ধ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। এখন সে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে ভয়ে জড়সড় হয়ে। আওয়াজটা এখন আরও তীব্রভাবে শোনা যাচ্ছে। সুকন্যার ভয় হয়, কিন্তু কৌতূহলের দরুন আধো খোলা দরজা ঠেলে সে ছাদে পা রাখে। ছাদে পা রাখতেই দমকা হাওয়ার তালে তার শরীর হিম হয়ে আসে। আজ আকাশে চাঁদটাও নেই। মনে হচ্ছে ঘুর অমানিসা আজ। ঘুটঘুটে আধারে নিজেকে একা অনুভব করে সুকন্যার শিরদাঁড়া বেয়ে হিম শীতল হাওয়া বয়ে গেল। চিলেকোঠার ঘর থেকে ঘের ঘের আওয়াজের সাথে ধস্তাধস্তির একটা আওয়াজও শোনা যাচ্ছে। সুকন্যার মনে ভয়ঙ্কর সব চিন্তারা হানা দিতে লাগল। কিন্তু ওই যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আর ভূতের গল্প, সিনেমায় যেখানে ভূতের ভয়ে সেখানেই সন্ধে হয়। তাই তো সুকন্যা ভয়ে ভয়ে পা টিপে টিপে এগুতে লাগল চিলেকোঠার ঘরের দিকে। চিলেকোঠার সামনে এসে তার পা জোড়া থেমে গেল। ঘরের ভেতরে এখনও ধস্তাধস্তি আর ঘের ঘের আওয়াজ শোনা যাচ্ছে। চিলেকোঠার দরজা বাহির থেকে খিল দেওয়া। সুকন্যা অবাক হয়, বাহির থেকে খিল দেওয়া হলে ভেতরে কে হতে পারে? তৎক্ষণাৎ তার মনে হয় কেউ বিপদে পড়েনি তো, মানে কাউকে কি এখানে আটকে রাখা হয়েছে? কিন্তু কিভাবে? কেই বা আটকাতে পারে? ছাদের চাবি তো তাদের কাছেই থাকে। বাকিরা ছাদে আসলেও তাদের থেকে চাবি নিয়ে আসতে হয়। আর আজ কেউ তো চাবি নেয়নি তাহলে? তার ভাবনার মধ্যেই আবারও আওয়াজ শোনা গেল। এবার ধস্তাধস্তি আর ছটফটানি তীব্র থেকে তীব্রতর হতে লাগল। সুকন্যার ভেতরে আতঙ্ক তৈরি হল। সে আর কিছু না ভেবেই দরজার খিল খুলে দিয়ে ভেতরে পা রাখতেই যে দৃশ্য দেখল তাতে তার অন্তর আত্মা উড়ে গেল। সুকন্যার শরীরে ঘাম দিয়ে মুহূর্তেই জ্বর এলো। চোখ বড় বড় করে সে গলা ফাটিয়ে চিৎকার দিয়েই মেঝেতে লুটিয়ে পড়ল। গল্পের দৃশ্য দেখানো হল মান্নার বাসায়। মান্না তার সদ্যজাত সন্তানকে খাওয়াচ্ছে। তার পাশেই শুয়ে আছে তার স্বামী আদির। এখন মধ্যরাত, বাসার সকলেই ঘুমিয়ে আছেন, কিন্তু মান্নার চোখে ঘুম নেই। ছোট বাবুটা রাতে ঘুমোতে দেয় না তাকে। বাবুটাকে খাইয়ে দিয়ে আবারও বিছানায় শুইয়ে দিল। স্বামী আদিরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে এগিয়ে গেল। আকাশে আজ চাঁদের দেখা নেই। অন্ধকার বেলকনিতে দাঁড়িয়ে জীবনের হিসেব কষতে লাগল মান্না। বাবাকে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছে। এরপর মায়ের সংগ্রাম। তাদের 3 বোনকে মানুষ করতে মায়ের কত পরিশ্রম। মান্না মাস্টার্স পাশ করে নিজের পছন্দের মানুষের কথা মাকে জানালে তিনি অমত করেননি। তোড়জোড় করে তাদের বিয়ে দিয়ে দেন। আদিরের সাথে বিয়ের পর মান্নার দিন সুখেই কাটছিল। বিয়ের পরপরই সে বাচ্চা কনসিভ করে। তা নিয়ে আদিরের খুশির অন্ত ছিল না। কিন্তু মান্না মন থেকে খুশি হতে পারেনি। সে চেয়েছিল তার স্বপ্নের চাকরিটা করবে। বিমানবালা হতে চেয়েছিল মান্না। চাকরির জন্য আবেদনও করেছিল। আদির প্রথমে সাপোর্ট করলেও যখন বাচ্চা কনসিভ হলো তখন থেকে তার এক কথা, মান্নাকে রেস্টে থাকতে হবে, কোনো চাকরি ফাকরি করা যাবে না। তার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য সে এই নিয়ম জারি করে। কিন্তু মান্নার শাশুড়ি ঠিকই মান্নাকে দিয়ে ঘরের সকল কাজ করিয়ে নিতেন কৌশলে। আদির এসব দেখেও কিছু বলতো না। এগুলো করলে নাকি শরীর ভালো থাকবে। শাশুড়ির এহেন কথায় তাল মেলাতো আদিরও।
সিজারের দিন ও হাসপাতাল যাওয়ার আগে ঘরের সকল কাজকর্ম করে, এমনকি 3 দিন হাসপাতালে ভর্তি থাকবে, তাই 3 দিনের রান্নাটাও তাকে করে সব গুছিয়ে যেতে হয়েছে। এসবে অবশ্য মানিয়েই নিয়েছে মান্না। মেয়ে মানুষ এমনই, মানিয়ে নিতে নিতেই জীবন ফুরায়। মান্নাও সব মানিয়ে নিয়েছিল, কিন্তু পেটের বাবু যত বড় হতে লাগল আদিরের পরিবর্তন তার চোখে বাজতে লাগল। আদির দেরিতে বাসায় ফিরত, কখনো মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফিরত। একাধিক নারী কলিগের সাথে তার সখ্যতা বেড়ে যেতে লাগল। সবই মান্নার চোখের সামনেই। মান্না যেন বোবা হয়ে গেল, অন্ধ বধির হয়ে রইল। কারণ এই সমাজ নারীদের জন্য নির্ধারিত কিছু নিয়ম তৈরি করে রেখেছে। সেই নিয়মের বাইরে গেলেই নারী তুমি অভিশপ্ত। একসময় আদির এত বেশি উশৃঙ্খল জীবনের প্রতি আকৃষ্ট হয়ে গেল যে মান্নার গায়ে হাত উঠাতে লাগল। কিন্তু মান্না সবই মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। মায়ের টানাটানির সংসারে সে আর বোঝা হতে চায় না। সে সংসার ঘুচিয়ে চলে গেলে তার ছোট দুটো বোনের কি হবে? কত কথাই না উঠবে তখন। যাগ্গে, তার চেয়ে বাবুর দিকে তাকিয়ে সব সহ্য করে যাওয়াই উত্তম মনে করল মান্না। ভাবনায় এতটাই মশগুল হয়ে গেছে মান্না যে তার দিকে এক জোড়া চোখ অপলক তাকিয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ খেয়াল হতেই সে চমকে উঠল। অস্ফুটে উচ্চারণ করল, সুকন্যা। বেলকনির নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে সুকন্যা। অন্ধকারেও নিজের বোনকে চিনতে অসুবিধা হয়নি মান্নার। এত রাতে সুকন্যাকে তার বাসার নিচে দেখে সে চমকালেও নিজেকে সামলে নিয়ে দ্রুত বেলকনি ছেড়ে মেইন দরজার দিকে এগুতে লাগল। মিনিট 5 মধ্যেই সে রাস্তায় নেমে আসে। সুকন্যাকে যেখানে দেখেছিল সেদিকে দ্রুত এগুতে লাগল। কিন্তু এ কি? এখানে তো কেউ নেই। কিন্তু সে স্পষ্ট দেখেছে সুকন্যা এখানে দাঁড়িয়েছিল, তার দিকে নিষ্পলক চোখে তাকিয়েছিল। কোথায় গেল সুকন্যা? মান্না জোরে ডাকতে লাগল, সুকন্যা, তুই কোথায় বোন? কিন্তু কোনো প্রতিউত্তর এলো না। চারপাশে সুকন্যাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল সে। ঠিক তখনই বেলকনিতে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে দেখা গেল সুকন্যাকে। সুকন্যার চোখগুলো ধবধবে সাদা, ঠোঁটগুলো এমনভাবে ফাটা যেন ভেতরের মাংস দেখা যাচ্ছে। গায়ের রং অসম্ভব ফ্যাকাশে, চুলগুলো মাটিতে এসে নেমেছে। মান্না চারদিকে সুকন্যা সুকন্যা বলে চিৎকার করে ডাকছে। সুকন্যা বেলকনি থেকে ঘাড় ঘুরিয়ে ঘরের ভেতরে ঘুমন্ত বাবুটার দিকে তাকাল। কিন্তু ঘাড় ঘুরালেও তার শরীর আগের ন্যায় দাঁড়িয়ে রইল। সুকন্যার পা গুলো মুহূর্তেই উল্টো হয়ে গেল। সে সেই উল্টো পায়ে বিছানায় ঘুমন্ত বাবুটার দিকে বিভৎস হাসি হেসে এগুতে লাগল। মান্না চারদিকে খুঁজেও যখন সুকন্যাকে পেল না, তখন তার মনে হল হয়তো তার মতিভ্রম হয়েছে। সুকন্যা এত রাতে এখানে কিভাবে আসতে পারে? যেই ভীতু সুকন্যা একা ওয়াশরুমে যেতে চাইত না, সে 40 মিনিটের রাস্তা পেরিয়ে এত রাতে এখানে আসবে? ভাবতেই নিজেকে বোকা বোকা মনে হতে লাগল তার। নিজেই নিজের মাথায় চাটি মেরে সে বাসার দিকে এগুতে থাকে। বাবুটাকে একা ফেলে এসেছে। যদিও আদির পাশে ঘুমিয়ে, তবুও সে তো আর বাবুর খবর রাখবে না। মান্না এগুতে লাগল বাসার দিকে। অপরদিকে সুকন্যা ততক্ষণে বাবুর নিকটবর্তী স্থানে দাঁড়িয়ে আছে। তার চোখে লোলুপ চাহনি আর মনে পৈশাসিক আনন্দ। সুকন্যা হাত বাড়িয়ে বাবুকে কোলে নিতে যাবে, ঠিক তখনই মেইন দরজা ঠেলে মান্না বাসায় প্রবেশ করে তার রুমের দিকে এগুতে থাকে। সুকন্যা যখন বাবুকে ধরতে যাবে তখনই মান্না রুমে প্রবেশ করবে পেছন থেকে। তার শাশুড়ি খেকানো গলায় বলে উঠলেন, এত রাতে কোথায় গিয়েছিলে বৌমা? বাড়ির মানসম্মান কি ডুবাতে চাইছ? মান্না পেছনে ফিরে দেখল তার শাশুড়ি গোমরা মুখ করে তার পেছনেই দাঁড়িয়ে আছেন। মান্না বুঝতে পারল এই কুটনি মহিলা তাকে বাইরে বেরুতে নইলে বাসায় ফিরতে দেখে ফেলেছেন। এবার ঠিক আদিরের কান ভাঙাবেন আনাব সানাব বকে। শাশুড়িকে বোকা বানাতে মান্না বলে উঠে, আরে মা, আপনি এত রাতে জেগে আছেন? আপনিও বুঝি সেই আওয়াজ শুনতে পেয়েছেন? মান্নার শাশুড়ি কিছু বুঝতে না পেরে কিংকর্তব্যবিমূ হয়ে দাঁড়িয়ে আছেন। মান্না আবারও বলতে লাগল, হঠাৎ যে কিসের একটা বিকট আওয়াজ হল না মা? আমি মনে করেছি বাসায় ডাকাত ঢুকে পড়েছে, তাই তো দরজা খুলে দেখার চেষ্টা করছিলাম। আসলেই কি তাই? হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। যাও, শুতে যাও। বাসায় ডাকাত পড়লে দারোয়ান আছে। তোমাকে কে বলেছে এত সাহস দেখাতে? কখন জানি তোমার এই অতি আহ্লাদীপনায় আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। যাও যাও, আমার নাতিকে দেখে রাখো, বাসার চিন্তা তোমাকে না করলেও চলবে। মান্নার শাশুড়ি কথাগুলো বলে নিজের রুমে চলে গেলেন। মান্নাও ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তার রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকে সে ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে হালকা পানি দিলে হয়তো ভাল লাগবে এই চিন্তায়। ওয়াশরুমের কল ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিতেই ঠান্ডা পানির স্পর্শে তার ভালো লাগল। হাত মুখ ধুয়ে সে টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে রুমে এসে বিছানায় বসে টাওয়েল পাশের চেয়ারের উপর রেখে উল্টো দিকে ফিরে বাবুকে কোলে নিবে, তখনই তার কলিজা মুচড়ে উঠে। কারণ বিছানা শূন্য।
আদির ঘুমিয়ে আছে, কিন্তু বাবু বিছানার মধ্যে কোথাও নেই। মান্না উঠে দাঁড়িয়ে বিছানার চারপাশে খুঁজতে থাকে। কিন্তু না, বাবু তো কোথাও নেই। এই আদির, আদির, বাবু কোথায়? আদিরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগল মান্না। কয়েকবার ডাকাডাকিতে বিরক্ত হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠে আদির, আহ, কি হয়েছে কি? রাত বিরাতে এভাবে চিল্লাচ্ছ কেন? আদির, বাবুকে পাচ্ছি না কোথাও। কান্না জড়ানো কণ্ঠে বলে মান্না। বাবুকে পাচ্ছ না মানে? বাবু কি হাঁটতে পারে যে একা চলে যাবে কোথাও? দেখো মা, অথবা তোমার মা নিয়ে গেছেন অন্য রুমে হয়তো। ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলে আদির আবারও ঘুমিয়ে গেল। মান্না এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পাশের রুমে চলে গেল। দীপন্না আর মা পাশের রুমেই ঘুমিয়েছেন। শাশুড়ি মায়ের কাছে বাবু থাকার কথা না, কারণ সে তো কিছুক্ষণ আগেই উনার সাথে কথা বলে এসেছে। তখন তো মায়ের কাছে বাবুকে দেখেনি। মাও তো কিছু বলেননি বাবুকে নিয়ে। মান্না দ্রুত দীপন্নারা যেখানে ঘুমিয়েছে সেদিকে এগুলো। কিন্তু না, দীপন্না আর মা তো গভীর ঘুমে আছেন। তাদের কাছে বাবু নেই। মান্না এবার আস্তে আস্তে মাকে ঝাঁকাতে লাগল। ও মা, মা, উঠো না, দেখো না বাবুকে কোথাও পাচ্ছি না। আচমকা মান্নার গলার আওয়াজে মোর্শেদা বেগমের ঘুম ভাঙে। তিনি উঠে বসে মেয়েকে অস্থির চিত্তে তার পাশে বসে থাকতে দেখে তিনি চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, কিরে মা, তুই ঘুমাসনি? এত রাতে এখানে কেন? মান্না আর কান্না আটকাতে পারে না। মায়ের বুকে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। অস্পষ্ট স্বরে কেবল এইটুকুই বলে, মাগো, আমার বাবুটাকে পাচ্ছি না। মোর্শেদা বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন, কি বলছিস মান্না? পাচ্ছিস না মানে? 2 দিনের বাচ্চা কোথায় যেতে পারে? দেখ, তোর শাশুড়ির কাছে হয়তো। কান্নার আওয়াজে মান্নার শাশুড়িও চলে এসেছেন এই রুমে। দীপন্নাও ঘুম থেকে উঠে উদ্ভ্রান্তের মতো বসে আছে। সে কিছুই বুঝতে পারছে না। বড়াপু কেন কান্না করছে? আর উনার শাশুড়ি এখানে কেন? কিছুই যেন বুঝতে পারছে না দীপন্না। মান্নার শাশুড়িকে দেখে মান্নার মা বলেন, বেয়ান, দেখুন না, মান্না বলছে বাবুকে নাকি কোথাও পাচ্ছে না। আপনি বলুন 2 দিনের বাচ্চা কোথায় যেতে পারে? আপনি তাকে কি আপনার রুমে নিয়েছেন? মান্নার শাশুড়ি ভ্রু কোঁচকে বলেন, কিসব কথা? আমি কেন বাবুকে নিতে যাব? আর ও কি হাঁটতে পারে যে একা কোথাও চলে যাবে? দেখো ঘুম চোখে কি না কি দেখেছ। বাবু হয়তো রুমেই আছে। মান্না তখনও কান্না করে যাচ্ছে। মান্নার মা বলেন, চল মা, আমরা সবাই গিয়ে দেখে আসি। বাবু হয়তো রুমেই আছে, তুই খেয়াল করিসনি। মান্না সবার সাথে রুমে যায়। কিন্তু সেখানে কোথাও বাবুকে পাওয়া যায় না। সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েন। আদিরকেও তার মা জাগিয়ে তুলেছেন। আদির সবকিছুর জন্য মান্নাকেই দোষারোপ করছে। আর মান্নার শাশুড়ি তো এক কথাই বলছেন, তিনি দেখেছেন মান্না রাতে বাইরে গিয়েছিল, সেই হয়তো বাবুকে কিছু করে দিয়েছে। নিলে 2 দিনের বাচ্চা কিভাবে বাসার ভেতর থেকে হারিয়ে যায়? মান্না কান্নার জন্য কিছুই বলতে পারছে না। আদির তো মান্নার মা বোনকেও থানা পুলিশের হুমকি দিচ্ছে। মান্নার শাশুড়ি ও কম যাচ্ছেন না। ছোটলোক টাকার জন্য বাচ্চাকে বেচে দিয়েছে, এই সেই কত কথাই না তিনি বলে চলেছেন। এদিকে নির্জন রাস্তা দিয়ে সুকন্যাকে হেঁটে যেতে দেখা যায়। তার কোলে মান্নার সদ্যজাত বাচ্চাটা হাত পা ছুঁড়ে কান্না করছে। সুকন্যা ভয়ানক চাহনিতে তার দিকে তাকিয়ে হাসছে। গল্পের কাহিনী এখানে ফ্রিজ হয়ে যাবে। আমরা ফিরে দেখব অতীতের কোনো এক কালো অধ্যায়ে। আর কতক্ষণ জুনাইরা? সেই 7 সকাল থেকে অপেক্ষা করছি, তুমি বললে রমনায় অপেক্ষা করতে, তুমি কিছুক্ষণের মধ্যেই আসছ, কিন্তু অলরেডি 3 ঘন্টা পার হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। তোমার আসার কোনো নাম গন্ধ নেই। তুমি কি বুঝতে পারছ না আমি কাজ ফেলে কেবল তোমার জন্য ছুটে এসেছি? কেবল একদণ্ড তোমায় দেখব বলে, কিন্তু তুমি আমাকে শুধুই অপেক্ষা করাচ্ছ। কিছুটা অভিমান মিশ্রিত স্বরে কথাগুলো একনাগাড়ে বলে গেল ছেলেটা। কিন্তু অপর প্রান্তর মানুষটি নিশ্চুপ। কার চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে, একই সাথে হিংসার আভাস। কিরে, তুই আমার কক্ষে কি করিস? ওয়াশরুম থেকে বেরুতে বেরুতে কথাটা বলে উঠে জুনাইরা। হকচকিয়ে যায় ফোন কানে চেপে ধরা মেয়েটি। তড়িঘড়ি করে ফোন ধরা হাতটা পেছনে নিয়ে আমতা আমতা করে বলে, কিছু না, এমনই এসেছিলাম। ঘরে একা বসে থেকে ভাল লাগছিল না, তাই তোমার সাথে আড্ডা দিতে এলাম। জুনাইরা মুখটা অপরাধীর মতো করে বলল, শরীরে আমার এখন বেরুতে হবে, একটা কাজ আছে, তাই এখন তোর সাথে আড্ডা দিতে পারব না। মেয়েটি মনে মনে রেগে বিড়বিড় করল, তোমার কি কাজ তা তো আমি দেখতেই পাচ্ছি। কিরে, কিছু বলছিস? শরীরে আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। যদিও আমি অনেক দেরি করে ফেলছি, বাট এখন যাওয়া লাগবে। মেয়েটি মেকি হাসার ভান করে বলল, না না, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, তুমি যাও, আমি পরে আসবনি। জুনাইরা হেসে বলল, থ্যাঙ্কস আমাকে বুঝার জন্য। মেয়েটি ফেক স্মাইল দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল।
সে চলে যেতেই জুনাইরা তাড়াহুড়ো রেডি হয়ে নিল। যেতে যেতে ফোনটা হাতে নিয়ে দেখল একাধিক মিসড কল। সে ফোন কানে চেপেই বলে উঠল, সরি বাসায় কিছু কাজ ছিল, তাই এত দেরি করে ফেলছি। আমি এক্ষুনি আসছি, প্লিজ আর একটু অপেক্ষা করো। আধা ঘন্টার মধ্যেই জুনাইরা রমনা পার্কে এসে পড়েছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সেই ছেলেটার সামনে। ছেলেটার মুখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। জুনাইরা তার রাগ ভাঙানোর জন্য বলে, এবারের মতো মাফ করে দাও। এই দেখ, কান ধরছি। জুনাইরা সত্যি সত্যি কান করে। ছেলেটা এবার মুচকি হেসে জুনাইরার হাত মুঠোয় নিয়ে বলে, রাগ করিনি, কেবল তোমাকে দেখার জন্য ছুটে এসেছি রাজশাহী থেকে। এই 3টি ঘণ্টা আমার 3 যুগের সমান লেগেছে। তুমি জানো তোমাকে দেখার জন্য কতটা ডেসপারেট হয়ে আছি জুনাইরা। জুনাইরা ছেলেটির হাত শক্ত করে ধরে বলে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি ইচ্ছে করে দেরি করিনি। সকালে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে গেছিল, উনাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসেছি, এখনও কিছু পেটে পড়েনি। সে কি, তুমি এখনও কিছু খাওনি? আগে বলবে না? চল আমরা কোনো রেস্টুরেন্টে যাই। জুনাইরা হেসে ছেলেটির হাত জড়িয়ে তার সাথে রমনা পার্কে হাঁটতে লাগল। এই দৃশ্য গাছের আড়াল থেকে সেই মেয়েটি দেখছিল। তার চোখে ক্রোধ আর ঠোঁটে শয়তানি হাসি। রেস্টুরেন্টে খানাপিনা ও সারাদিন ঘোরাঘুরি শেষে জুনাইরা তার প্রেমিকের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হল। এখন বিকেল 5টা। শীতের বিকেল, তাই চারপাশটা কুয়াশা জড়ানো। জুনাইরা একটা ফাঁকা গলি দিয়ে হাঁটছে। এই গলিটা পেরুলেই তাদের গলি। এটা একটা পরিত্যক্ত ও নীরব গলি। গুটি কয়েক বাসায় মানুষ থাকেন, বাকিগুলোতে তেমন প্রাণের সাড়া নেই। সে হেঁটে চলেছে। মনটা আজ ভীষণ খুশি তার। প্রিয় মানুষটার সাথে প্রায় 6 মাস পর দেখা। সে খুশি মনে হেঁটে যাচ্ছিল, হঠাৎ পেছনে খসখসে শব্দে সে থেমে গেল। পেছনে ফিরে দেখার চেষ্টা করল, কিন্তু না, পেছনে কেউই নেই। মনের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করে, কিন্তু আবারও খসখস আওয়াজে সে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকায়, কিন্তু নাহ, কেউই নেই। পুরো গলি ফাঁকা, কেবল সেই একা হেঁটে চলেছে। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে সে আবার সামনে হাঁটা দিল। এবার স্পষ্ট দেখা গেল জুনাইরাকে কেউ একজন ফলো করছে। তার হাতে তারকাটা জড়িত একটা মোটা লোহা খণ্ড। সে ক্ষুব্ধ হয়ে তাকে অনুসরণ করে চলেছে। জুনাইরার অস্বস্তি হতে লাগল। তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। তার হাঁসফাঁস লাগছে। বুক ধরফর করতে লাগল। প্রচণ্ড শীতেও সে ঘামতে শুরু করেছে। হাঁটার গতি কমিয়ে দিতেই এবার স্পষ্ট মনে হল তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। শুকনো ধূপ গিলে সে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকাতেই তারকাটা জড়িত লোহাটা তার মাথায় পড়ল। জুনাইরা ঝাপসা চোখে তাকিয়ে অস্পষ্টভাবে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই তার মুখে অগণিত আঘাত করতে লাগল কেউ একজন। আঘাতে আঘাতে যখন জুনাইরার পুরো মুখ থেতলে গেছে, ঠিক তখনই সে পাশের ড্রেনে লোহাটা ফেলে জুনাইরার পা খপ করে ধরে টেনে নিয়ে যেতে লাগল। গল্পের দৃশ্য ফিরে আসে বর্তমানে। মান্না কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আদির ও তার শাশুড়ি এখনও তাকেই দোষারোপ করছেন। দীপন্না ও তার না মান্নাকে সামলাতে ব্যস্ত। হঠাৎ কিছু একটা ভেবে মান্না বলে উঠে, মা, আমি সুকন্যাকে দেখেছিলাম কিছুক্ষণ আগে আমাদের বাসার নিচে। মান্নার মা অবাক হয়ে বলেন, কিসব বলছিস মান্না, সুকন্যা কিভাবে? নিজেকে সামলে তিনি বলে উঠেন, তুই হয়তো ঘুমচোখে ভুল দেখেছিস। মা, আমি সত্যি বলছি। সুকন্যাকে আমি এখানেই দেখেছি। বাসার নিচে দাঁড়িয়েছিল, আমার বেলকনির দিকে তাকিয়ে। আদির সহ সকলেই অবাক হয়ে মান্নার দিকে তাকিয়ে আছেন। মান্না জোর দিয়ে বলছে, বিশ্বাস করো তোমরা, আমি সত্যি বলছি। প্লিজ বিশ্বাস করো। মান্নার মা বলে উঠেন, কিন্তু সুকন্যা তো। এদিকে জঙ্গলাকীর্ণ একটা জায়গায় খোলা চুলে এক তান্ত্রিক মহিলাকে তন্ত্রসাধনা করতে দেখা যায়। মোটা বটবৃক্ষের নিচে আসন করে তিনি বসে আছেন। তার সম্মুখে একটা আগুন কুণ্ড। চেলাকাঠে আগুন ধরিয়ে তিনি বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ করে ছাই জাতীয় কিছু আগুন কুণ্ডে আহুতি দিচ্ছেন, তাতেই আগুন দাউদাউ করে জ্বলে উঠছে। হঠাৎ সেখানে দেখা যায় সুকন্যা মান্নার মেয়েটিকে কোলে নিয়ে আগুন কুণ্ডের এক পাশে বসে পড়ল। তান্ত্রিক মহিলাটি চোখ খোলে সুকন্যার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে বলেন, এনেছিস? সুকন্যা মাথা নাড়াল। তান্ত্রিক মহিলাটি বিদঘুটে হাসি দিয়ে মান্নার মেয়েটির দিকে ভয়ঙ্কর চোখে তাকালেন। এরপর আগুন কুণ্ডে মন্ত্র পড়ে ছাই ছুঁড়ে দিতেই দাউদাউ করে আগুন জ্বলে উঠল। গল্পের দৃশ্য মান্নার বাসায়। মা, তুমি কি বলছ? সুকন্যা বেঁচে নেই মানে? মোর্শেদা চোখের জল ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হ্যাঁ রে মা, আমাদের সুকন্যা আজ থেকে 1.5 মাস আগেই মারা গেছে। মান্না বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। সুকন্যা মারা গেছে, কিন্তু সে জানতে পারল না। এটা কোনোভাবেই তার হজম হচ্ছে না। মান্নার স্বামী আদির ও তার মা বিরক্ত মুখে তাকিয়ে আছেন।
দীপন্না বলে উঠে। বড়াপু, মা ঠিক বলছে। মেজপুর জবেহ করা লাশ ১.৫ মাস আগে ছাদে চিলেকোঠার ঘরে পাওয়া গিয়েছিল। মান্না কান্নারত গলায় বলে। সুকন্যা মারা গেছে, এটা আমাকে জানাওনি কেন তোমরা? আমার বোনটা মারা গেছে, এটা ১.৫ মাস পর আমাকে জানাচ্ছ? মোর্শেদা আদিরের দিকে এক পলক তাকিয়ে মান্নাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। এইচএসসি পরীক্ষা সন্নিকটে, তাই মাথা বেঁধে সুকন্যা পড়াশোনায় ব্যস্ত ছিল। রাত জেগে পড়া তার রেগুলার রুটিনে পরিণত হয়েছিল। সেদিন আমরা আলেয়াদের বাসায় গিয়েছিলাম, বাসার সকলের দাওয়াত ছিল। তোর চাচা, ফুফু সবাই আমরা গিয়েছিলাম আলেয়াদের বাসায়। সুকন্যাকে অনেক জোরাজুরি করলেও সে যায়নি। তাই ওকে বাসায় একা রেখেই আমরা গিয়েছিলাম। রাতের খাবার খেয়ে আলেয়াদের বাসা থেকে ফিরতে ফিরতে রাত ১২টা বেজে যায়। বাসায় ফিরে কলিং বেল চেপেও দরজা কেউ খুলে না। তখন ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করি। আমরা মনে করেছি সুকন্যা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, তাই আর রাতে তাকে ডাকিনি। দীপন্না, সুকন্যার রাত জেগে পড়ার শব্দে ঘুমাতে পারে না, তাই আমার কক্ষেই ঘুমাত। আমরা আর সুকন্যাকে বিরক্ত না করে নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়ি, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল। কিন্তু পরদিন সকালে যখন সুকন্যাকে ডাকতে যাই তখন আমার কলিজা মুচড়ে উঠে। কারণ কক্ষের কোথাও সুকন্যা ছিল না। পুরো বাসা খুঁজেও তাকে পেলাম না। ভাবলাম সকাল সকাল হয়তো ছাদে গিয়েছে, কিন্তু যখন দরজা ভেতর থেকে বন্ধ দেখলাম আমার ভয় বাড়তে লাগল। আরেক দফা পুরো ঘর তন্নতন্ন করে খুঁজলাম, কিন্তু না, সে কোথাও নেই। আমার অস্থিরতা বাড়তে লাগল। সুকন্যা বাসায় না থাকলে কোথায় থাকতে পারে? রাতে কি সে কোথাও চলে গিয়েছে? কিন্তু একা সে কোথায় যাবে? অজানা ভয়ে কোকড়ে উঠলাম। দীপন্নাকে ডেকে দিয়ে ওর চাচা, ফুফুদের বাসায় গেলাম, কিন্তু কোনো ফ্ল্যাটেই সে নেই। শেষমেশ দারোয়ানকে জিজ্ঞেস করলে সে বলল, রাতে সুকন্যা বাসার বাইরে যায়নি, এমনকি তাকে গতকাল থেকে তিনি বাসার বাইরে দেখেননি। এরপর তোর চাচা, ফুফুসহ সবাই আবারও আমরা পুরো বাসায় তল্লাশি নিলাম। যেহেতু বাসায় আমরা সকলেই পরিবারের সদস্য, বাহিরের কেউই নেই। আর গতকাল আমরা সকলেই আলেয়ার বাসায় গিয়েছিলাম, বাসায় সুকন্যা ছাড়া আর কেউই ছিল না। তাই চিন্তা আরও বেশি বেড়ে গেল। খুঁজতে খুঁজতে আমরা ছাদে গেলাম, অনেক আশা নিয়ে যে হয়তো তাকে ছাদে পেতে পারি। কিন্তু ছাদে গিয়েও হতাশ হলাম। পুরো ছাদে খুঁজেও যখন পেলাম না, তখন দীপন্না হঠাৎ বলে উঠল, মা, চিলেকোঠার ঘর তো খোঁজা হয়নি। মেজপু ওখানে নেই তো? সবাই হন্তদন্ত হয়ে চিলেকোঠার ঘরে দৌড় দিলাম। চিলেকোঠার দোয়ার ঠেলে ভেতরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমার জান উড়ে গেল। আমার সুকন্যা! বলেই মোর্শেদা কেঁদে উঠলেন। মান্না জল চোখে বলে উঠে, সুকন্যা? কি মা? চোখে জল চেপে মোর্শেদা বলতে শুরু করেন আবার। দেখলাম চিলেকোঠার মেঝেতে আমার সুকন্যার নিথর দেহ পড়ে আছে। কেউ তাকে জবাই করে হত্যা করেছে। এলোমেলোভাবে আমার মেয়েটার দেহ মেঝেতে পড়েছিল। আমি দৌড়ে গিয়ে তাকে ঝাপটে ধরতে চাইলে তোর চাচারা নিষেধ করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু সুকন্যার খুনিকে এখনও পুলিশ ধরতে পারেনি। বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। দীপন্না কাঁদছে, আদির ও তার মা মুখ বাঁকিয়ে তাকিয়ে আছেন। মান্না কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। মা, এত কিছু হয়ে গেছে, আমি কিভাবে জানলাম না? মোর্শেদা মেয়ের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। তুই জানতিস মা, তোকে ওই দিনই কল করে জানিয়েছি আমি। তুই আমাদের বাসায় গেলি, সুকন্যার লাশ দেখে তুই সেখানেই ব্রেইন স্ট্রোক করে পড়ে গেলি। এরপর হাসপাতালে তোকে নিলে ডাক্তার বলল তোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তুই আইসিইউতে ভর্তি ছিলি। আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সপ্তাহ খানেক পর তোর জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফেরার পর তোর মস্তিষ্ক থেকে অনেক স্মৃতি মুছে যায়। ডাক্তার আমাদের বলেন তোকে যেন কোনো কিছুর জন্য ফোর্স না করা হয়। তোর স্মৃতি ফিরলেও সেটা অনেক সময় নিবে। ভাগ্যক্রমে তোর গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার সুকন্যা! মোর্শেদা হাউমাউ করে কেঁদে ফেললেন। দীপন্না, মান্না ও কেঁদে চলেছে। আদির আর তার মা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার তারা এক প্রকার চিল্লিয়ে উঠে বলে, এইসব নাটক বন্ধ করেন। আমার বাচ্চার সাথে কি করেছেন আপনারা? এইটুকু দুধের বাচ্চা ঘর থেকে গায়েব হয়ে গেল কেমনে? আদির গর্জে উঠে বলল। তার কথায় সায় দিয়ে তার মা বলে উঠলেন, হে রে খোকা, ওরাই কিছু করেছে আমার নাতনিটাকে। হয়তো টাকার জন্য কিডন্যাপ করেছে। মান্না কান্না করতে করতে বলল, কিসব কথা বলছেন মা আপনারা? আমার গর্বে যাকে 10 মাস ধারণ করেছি তাকে আমি? হয়েছে বুমা, এত ন্যাকামি করিও না। পুলিশ আসলে তোমাদের এইসব ন্যাকামি বার করে দিবে। বেয়ান, আপনি কিসব বলছেন? আমরা কেন ছোট্ট একটা বাচ্চাকে? আপনারা বুঝার চেষ্টা করুন। মান্না সুকন্যা রূপে কাউকে বাসার নিচে দেখেছে, তার মানে হতে পারে ওটা অশরীরী খারাপ কিছু। আমাদের এখনই কোনো ভালো মৌলভীর কাছে যাওয়া উচিত।
মোর্শেদার কথায় আদির চিল্লিয়ে উঠলে তার মা তাকে থামিয়ে দিয়ে বলেন, আদির শান্ত হ, বেয়ান একেবারে ভুল কথা বলেনি। বুমা যদি সত্যি সুকন্যা রূপে কাউকে দেখে থাকে, তাহলে আমার নাতনিটা বিপদে আছে। ওর সাথে কিছু হওয়ার আগে আমাদের ভালো কোনো মৌলভীর শরণাপন্ন হওয়া উচিত। তুমিও ওদের কথায় কান দিচ্ছ মা? ওরা সবাই নাটক করছে। এইসব ওদের ধান্দা। আমি এখনই থানায় যাচ্ছি। পুলিশের লাঠি পেছনে পড়লে সুরসুর করে সব সত্যি কথা বেরুবে। আহ খোকা, বেশি বুঝিস তুই। আমি যা বলছি তাই কর। আমার পরিচিত এক মৌলভী আছেন, পাশের গলিতেই থাকেন। উনাকে আনানোর ব্যবস্থা কর জলদি। আদির আর কিছু বলতে চেয়েও পারল না। মায়ের কথা মতো সেই মৌলভীকে আনতে বাসা থেকে বেরিয়ে গেল। গল্পের দৃশ্য চলে যায় তান্ত্রিকের আস্তানায়। তান্ত্রিক মহিলাটি পৈশাচিক হাসি মুখে তন্ত্রসাধনার কার্য সম্পাদন করে চলেছে। বটগাছের এক পাশে বড় একটা বলিকাঠ রাখা। তার পাশেই একটা কালো পাঠা খুঁটিতে বাঁধা। গাছের গুড়িতে একটা বড় পাথর খণ্ড, যার উপর সিঁদুর লেপন করা। তার সম্মুখে তিনটা খালি বাটি রাখা। মহিলাটি উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করে ছাই জাতীয় কিছু আগুন কুণ্ডে আহুতি দিচ্ছে। মন্ত্রপাঠ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। আগুনকুণ্ড থেকে ছাই উড়ে এসে আকাশের দিকে উঠছে। তান্ত্রিক মহিলার চোখজোড়া যেন আগুনের শিখায় জ্বলছে। সে রামদা হাতে নিয়ে কালো পাঠার গলায় এক মুহূর্ত দৃষ্টিপাত করল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কালো পাঠার দিকে এগিয়ে গেল। বলিকাঠের উপর পাঠার মাথাটা আটকে দিয়ে রামদাও উঁচুতে উঠিয়ে এক কোপ দিতেই এক বিকট চিৎকার আর রক্তের ছিটা। পাঠার কাটা মাথা গড়িয়ে পড়ে আগুন কুণ্ডের পাশে। তান্ত্রিক উচ্চস্বরে হাসতে হাসতে একটা খালি বাটি এনে পাঠার গলা থেকে কিছু রক্ত নিয়ে আবারও জায়গায় রেখে দিল। এরপর ভয়ঙ্কর হিমকরা এক হাসি মুখে ফুটিয়ে সুকন্যার কোলে থাকা মান্নার শিশুটির দিকে তাকালো। কলিং বেলটা বেজে উঠতেই দীপন্না এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। আদির ফিরেছে সঙ্গে করে একজন বৃদ্ধ মৌলভীকে নিয়ে। উনার লম্বা দাড়ি, চুল এমনকি ভ্রু জোড়ায় পেকে গিয়ে ধবধবা সাদা। সালাম দিয়ে সবাই মৌলভীকে বসতে বললেন। আসার পথে আদির সবকিছু মৌলভীকে খুলে বলাতে তিনি বসতে বসতেই বললেন, আমাকে একটা পবিত্র কোরআন শরীফ, একটা সাদা পানি ভর্তি পাত্র, একটা মোমবাতি এবং বাচ্চার ব্যবহৃত কিছু কাপড় আর তার বাবা মায়ের সতেজ চুল ও নখ কেটে একটা প্লেটে দিন। কথামতো সবকিছু জোগাড় করা হলো 2 মিনিটের ভেতরেই। মান্নার শাশুড়ি মেকি কান্নার ভান করে বলে উঠলেন, হুজুর সাহেব, আমার নাতনিকে খুঁজে এনে দিন। 2 দিনের বাচ্চা, ওর কিছু হয়ে গেলে। বলেই মুখে আঁচল চেপে ধরলেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ধৈর্য ধরুন আপনারা। মান্না অশ্রুসিক্ত লোচনে মৌলভীর দিকে তাকিয়ে আছে। মোর্শেদা ও দীপন্না মান্নার দুই পাশে বসে আছে। আদির ও তার মা পাশাপাশি বসে আছেন। মৌলভী সাহেব কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তিনি কোরআনের আয়াত পড়ে সেই সাদা পানিভর্তি পাত্রে কিছুক্ষণ পর পরই ফুঁক দিচ্ছেন। এরপর তিনি আয়াত উচ্চারণরত অবস্থায় সেই সাদা পাত্রে বাচ্চার জামা, মান্না ও আদিরের চুল ও নখ রাখলেন। পানিতে পড়া মাত্রই সেগুলোতে আগুন ধরে গেল। সাথে সাথে পাশে দাঁড় করিয়ে রাখা মোমবাতিটাও আপনা থেকে ধাপ করে জ্বলে উঠল। মৌলভী সাহেব আয়াত পড়া শেষ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার ঠোঁট কাঁপছে, যেন ভেতরে ভেতরে তিনি কারো সঙ্গে কথা বলছেন। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করেই তার কপালে ভাঁজ পড়ে। চোখ খুলে গম্ভীর গলায় বললেন, এইসব কিছুর পেছনে একজন অশরীরীর ছায়া আছে। খুব পুরনো, কিন্তু শক্তিশালী। এটা শুধু সাধারণ আত্মা নয়, এটা আত্মা নয়, এটা কিছু ভয়ঙ্কর, যেটা আত্মা চুক্তির মধ্যে বাধা পড়েছে। সবাই শিউরে উঠল। মান্নার গা কাঁপতে লাগল, চোখ কপালে উঠে গেল। আপনারা বলেছিলেন, সুকন্যা রূপে মান্না কারোকে দেখেছে? মোর্শেদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ হুজুর। আমার মেয়ে বলেছে ওর ছোট বোন সুকন্যাকে সে রাতে বেলকনির নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিন্তু আমার মেয়ে সুকন্যা তো 1.5 মাস আগেই খুন হয়েছে। মৌলভী বললেন, ওটা সুকন্যা নয়। এটা এমন এক আত্মা, যে হয়তো সুকন্যার নাম ব্যবহার করে চুক্তি করেছে। কোনো কারণে সে শিশুটিকে চায়। এবং সে শিশুটি এখন তার নিশানায়। মান্না সহ সকলেই আঁতকে উঠেন। মান্না কান্না করে বলে ওঠে, হুজুর, আমার বাচ্চাটিকে বাঁচান হুজুর। শান্ত হও মা। বাঁচানের মালিক আল্লাহ। আমি উছিলা মাত্র। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওই অশরীরীকে তার উদ্দেশ্যে বাধা প্রদান করতে। হুজুর, আপনি বলছিলেন, সুকন্যার নাম ব্যবহার করে সে চুক্তি করেছে। কে হতে পারে সে? দীপন্না বলে উঠল কথাটা। হুজুর বললেন, আমি এখনো শতভাগ নিশ্চিত নই যে সুকন্যা কি আসলেই এই চুক্তির অংশ নাকি সে শুধুমাত্র একটা মোহরা। যদি সুকন্যার আত্মা এই চুক্তির অংশ হয়, তাহলে তাকে মুক্ত করতে হলে অনেক বড় ত্যাগের প্রয়োজন হবে। আর সেই চুক্তির মূল শর্ত লুকিয়ে আছে তার মৃত্যুর রাতে ঘটে যাওয়া কোনো ঘটনাতে। সবাই চমকে গেল। মান্না আতঙ্কিত হয়ে প্রশ্ন করল, আমি কিছুই বুঝতে পারছি না হুজুর। সুকন্যা মারা গেছে, সে কিভাবে কোনো চুক্তিতে ফেসে গেল? আর আমার দুধের শিশু, তার কি অপরাধ যে তাকে কেউ গায়েব করে নিল? এর পেছনে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে। আর তা জানতে হলে আমাকে আমার বন্ধু জিন ইদ্রিসের সঙ্গে আলাপ করতে হবে। হুজুরের কথা শুনে মোর্শেদা বলে উঠলেন, তবে তাই করুন হুজুর। আমার নাতনিকে বিপদ থেকে উদ্ধার করুন, আর আমার মেয়ের আত্মাকে এই অভিশপ্ত চুক্তি থেকে মুক্তি দিন। টেনশনপূর্ণ কক্ষের দৃশ্য বদলে গিয়ে
দীর্ঘক্ষণ আলাপের পর হুজুর তার জিন বন্ধু থেকে এমন কিছু জেনে গিয়েছিলেন যা শুনে তার শরীর ঘাম দিয়ে উঠেছে। তাকে অত্যন্ত ভীত ও চিন্তিত লাগছে। হুজুরকে এভাবে ঘামতে দেখে আদির জিজ্ঞেস করল, হুজুর, কিছু কি জানতে পারলেন? হুজুর চোখ মেলে তাকালেন, ঠোঁট কাঁপছে তার, গলায় যেন কাটা বিঁধে আছে। হ্যাঁ, জানতে পেরেছি, কিন্তু যা জেনেছি তা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার দিকে। সুকন্যা। হুজুর একটু থেমে আবার বললেন, সুকন্যা এই আত্মা চুক্তির এক প্রধান উপাদান। সে নিজে স্বেচ্ছায় এই চুক্তি করেনি। তাকে ব্যবহার করা হয়েছে। তার উপর এমন এক নির্যাতন হয়েছে যার ফলে তার আত্মা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। সে এখন নেদার ফুলি ডিয়েড নর ফ্রি। এই অবস্থার নাম আত্মাবন্ধন। মান্না চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মোর্শেদা অজান্তেই দীপন্নার হাত চেপে ধরেছে। আর যেটি শিশুটিকে চায়, সে এই আত্মাবন্ধনের সঙ্গে যুক্ত এক ভয়ঙ্কর আত্মা। সে সুকন্যার মৃত্যুর মুহূর্তে তাকে কবজা করে এবং সেই ক্ষণে সে আত্মাচুক্তির বীজ বপন করে। কিন্তু আমার বাচ্চাকে সে চায় কেন? মান্নার কণ্ঠ কেঁপে ওঠে। হুজুর একটুখানি থেমে বললেন, কারণ তোমার সন্তান হল চুক্তির শেষ কিস্তি। এই শিশুর রক্ত দিলে চুক্তি পূর্ণতা পাবে, আর সেই আত্মা তার উদ্দেশ্যে সফল হবে। ঘরের সব মানুষের দেহে হিম শীতলতা নেমে এল। তবে কি বড়াপুর বাচ্চাটাকে আমরা হারিয়ে ফেলব? দীপন্নার কণ্ঠে কাঁপন। হুজুর চোখ বন্ধ করে বলেন, না। আমরা যদি সঠিক সময়ের মধ্যে সুকন্যার আত্মাকে মুক্ত করে দিতে পারি এবং সেই রাতের ঘটনার সত্য উদ্ঘাটন করতে পারি, তাহলে চুক্তি ভাঙা যাবে। কিন্তু কিভাবে? মান্না প্রশ্ন করল, এবার কিছুটা দ্বিধা তার গলায়। হুজুর ধীরে ধীরে বললেন, তোমাদের মধ্যে কাউকে যেতে হবে সেই স্মৃতির রাতে, অর্থাৎ সুকন্যার মৃত্যুর মুহূর্তে। আত্মিক যাত্রা করে তার স্মৃতির ভেতর প্রবেশ করতে হবে। জানতে হবে ঠিক কি ঘটেছিল। সেটা জানা গেলে আমরা ভয়ঙ্কর সেই আত্মার আসল রূপ ও দুর্বলতা জানতে পারব। আমি যাব। মান্না চোখ মুছে বলল, আমি যাব আমার বোনের স্মৃতির মধ্যে। আমার সন্তানের জন্য, আমার সুকন্যার জন্য আমি যেকোনো কিছু করতে রাজি। হুজুর শান্তভাবে মাথা নাড়লেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত দুশ্চিন্তা। তোমার সাহসিকতা আশীর্বাদ হতে পারে, আবার হতে পারে আত্মঘাতী। মনে রেখো, আত্মার জগতে সবকিছু নিয়ম মেনে চলে না। একবার প্রবেশ করলে ফিরে আসার গ্যারান্টি নেই। সকলে আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। মান্না মনে দ্বিধা রেখে বলে উঠে, আমি প্রস্তুত। আপনি ব্যবস্থা করুন হুজুর। হুজুর মান্নাকে ইশারায় তার পাশে গিয়ে বসতে বলেন। মান্না হুজুরের সামনে কিছুটা দূরত্ব রেখে বসল। হুজুর এবার মান্নার মাথায় হাত রেখে আয়াত উচ্চারণ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই মান্নার চোখ বন্ধ হয়ে আসল, শরীর ছেড়ে দিল, আর মুহূর্তেই সে ধুলে পড়ে গেল। মোর্শেদা সহ সকলেই আতকে উঠেন। হুজুর তাদের আশ্বাস দেন যে কিছুই হব না, তিনি সব সামলে নিবেন। সবাই হুজুরকে ভরসা করে বসে রইল। হুজুর উঠে এসে মান্নার পাশে বসে তার মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তে শুরু করলেন। আমরা মান্নার ভীষণে দেখতে পাই। হঠাৎ ধূপধাপ শব্দে মান্নার চোখ খুলে গেল। সে পিটপিট করে তাকিয়ে দেখতে পেল সে এখন তার বাবার বাসায় নিজ রুমে শুয়ে আছে। পাশের রুম থেকেই সুকন্যার পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। ঘড়ির কাঁটা ধং ধং করে বেজে উঠতেই সে দেখতে পেল ঘড়িতে এখন সন্ধ্যা 7টা বাজে। মান্না ধীরে ধীরে উঠে সুকন্যার কক্ষে প্রবেশ করে। ওই তো সুকন্যা খুব মনোযোগ দিয়ে কেমিস্ট্রি বইটা পড়ছে। তার বোনটা আর বেঁচে নেই ভাবতেই মুহূর্তে মান্নার চোখে জল চলে এলো। চোখে জল নিয়ে মান্না সুকন্যার পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠে। সুকন্যা ভ্রুকুটি নাড়িয়ে বিরক্ত মুখে উঠে দাঁড়িয়ে হেঁটে দরজার দিকে যায়। মান্না কৌতূহল ও জানার আগ্রহ নিয়ে পিছু পিছু যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বেজে 1-5 মিনিট। মা তো রাত 1-2টায় ফিরেছিল, তাহলে এখন কে এলো? যে এসেছে সে সুকন্যার খুনি নয়তো? মান্নার শ্বাস আটকে গেল। সুকন্যা দরজার ছিটকিনি খুলছে। মান্না আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। সুকন্যা দরজা খুলে দিতেই ভেতরে হন্তদন্ত হয়ে মান্নাকে প্রবেশ করতে দেখে মান্না চমকে উঠে। সুকন্যা মান্নাকে দেখেই বলে, বড়াপু তুমি এই সময় এখানে? সুকন্যা খুশি খুশি মুখেই জিজ্ঞেস করল। মান্না তেতে উঠে বলল, আদির কোথায়?